এই প্রতারণাটা আমি নিতে চাই নাই আমার কাঁধে। এনসিপির কারো প্রতি কোনো গ্রাজ নাই। প্রত্যেকটা জেলা থেকে আমরা সে ধরনের মানুষকে সংগঠন করছি। জুলাইটা যেহেতু একটা অন্যরকম মাইলফলক আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। 24শে জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে বণিক বার্তার বিশেষ আয়োজন ফিরে দেখা জুলাই আপনাদের স্বাগতম। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে এসেছেন ডাক্তার তাজনুবা জাবিন, সংগঠক অল্টারনেটিভস। ডাক্তার তাজনুবা জাবিন, বণিক বার্তা আপনাকে স্বাগতম। তাজনুবা জাবিন, আপনি ডাক্তার, মডেল, উপস্থাপিকা, অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক কর্মী। আপনার অনেকগুলো পরিচয়, এর মধ্যে আপনি কোনটা উপভোগ করেন? ছোটকালে আমার এইম ইন লাইফ কখনো ডাক্তার ছিল না। আমার বাবা বা আমার ফ্যামিলি থেকেই আমার মানে ডাক্তার বেশি আমার পরিবারে। সো বড় হয়ে ডাক্তার হতে হবে এরকম একটা বিষয় আমার পরিবারে ছিল, অনেকটা বাধ্যতামূলকই ছিল। আমার জন্য ঠিক করে দেওয়া হয়েছিল যে আমি যাতে বড় হয়ে ডাক্তার হই। সো এবং ডাক্তার হওয়ার পর বা হাসপাতালে কাজ করার সময় মানে আমি দেখলাম যে আমি নিজেও এই পেশাতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য এবং উপভোগ আপনি যদি বলেন, এই পেশাকেই আমি আসলে সবচেয়ে বেশি করেছি। আর নিউজ পড়ার সুবিধার্থে বা ওইটাতে এখন কিন্তু অনেকেই যারা নিউজ পড়েন তারা বিভিন্ন প্ল্যাটফর্মে উপস্থাপনা করেন বা টুকটাক মডেলিং করেন। সো আমারটাও ওরকম ছিল। এটা একটা বলতে পারেন যে একটা সেকেন্ড একটা কাজ করা ডাক্তারির পাশাপাশি। আর বাকি যেটা বললেন রাজনৈতিক কর্মী, আমি তো 24ও আমি ভাবি নাই যে আমি কখনো রাজনীতিতে অংশ নিব বা সক্রিয়ভাবে নিজেকে নিয়োজিত করব। কিন্তু সময়ের দাবিতে আমি এখন এখানে, এবং বিশেষ করে গত বছরের ইলেকশনের সময়টার আগে পরে সময় থেকেই আমি মোটামুটি গত বছরের শেষ ভাগ থেকেই মোটামুটি আমার মধ্যে এই জিনিসটা বেশি নিজের মধ্যে এই পরিবর্তনটা আসলো যে আমি রাজনীতিতেই নিজেকে বেশি নিয়োজিত করব এখন থেকে। আপনি তো পেশায় ডাক্তার, আপনি তো চিকিৎসার মাধ্যমে আন্দোলনকারীদের পক্ষে থাকতে পারতেন, কেন মাঠে নামলেন? চিকিৎসা দেওয়ার মাধ্যমে আমি যেহেতু বেসরকারি হাসপাতালে কাজ করতাম, সো এই ধরনের ইনজুর যারা থাকেন বা সহিংসতায় যারা আহত হন তাদেরকে সরকারি হাসপাতালে নেয়ারই কিন্তু একটা বিধি থাকে। আর শুধু ডাক্তার দেখে ওইভাবেই আমাকে কন্ট্রিবিউট করতে হবে এটা কোনো বিষয় না। আর আপনি যদি দেখেন যে মানে বিভিন্ন এই পেশাগুলোতে, ডাক্তারি পেশা বা বিভিন্ন ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, রেজাল্ট পাবলিক পরীক্ষাগুলোতে রেজাল্ট ভালো করা কিন্তু মেয়েরা আগায়, মানে তুলনামূলকভাবে আগায়, এবং পার্সেন্টেজটাও বেশি। কিন্তু এই ধরনের পার্সেন্টেজের নারীদেরকে বা ছেলে মেয়েদেরকে কিন্তু রাজনীতিতে দেখা যায় না, সরাসরি অংশগ্রহণে কিন্তু দেখা যায় না। সো ডাক্তার হওয়ার আগেও আমি একজন নাগরিক, এবং আমার মধ্যে যে উপলব্ধিটা আসছিল জুলাই চলাকালীন যে কেন এতদিন চুপ ছিলাম, আমার কি পিছু টান যে আমি চুপ ছিলাম, এদের বিরুদ্ধে আমি কথা বলি নাই। তো ওই উপলব্ধিটা কিন্তু আমার একজন চিকিৎসক হিসেবে আসে না, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এসেছে। সো আমি দেখলাম যে আমার এই কন্ট্রিবিউশনটা মোর ইম্প্যাক্টফুল এবং মোর ইফেক্টিভ হবে রাদার দেন আমি যদি নিজের পেশার মধ্যে সীমাবদ্ধ থাকি, তার থেকে এটা বেশি ইফেক্টিভ হবে। আর ওই সময় তো আমার সহকর্মীরা অনেক জুনিয়ররা, আপনি নিশ্চয়ই মনে আছে বাড়ির গ্যারেজেও কিন্তু যারা ইনজুর হচ্ছিল, কারণ হাসপাতালগুলো তখন রিফিউজ করছিল এদেরকে চিকিৎসা দিতে, তারা কিন্তু গ্যারেজের মধ্যেও তারা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে তারা কিন্তু চিকিৎসা সেবা প্রদান করেছে। জুলাইয়ের দিনগুলোতে আপনি শিক্ষক নেটওয়ার্ক, বিভিন্ন সিভিল সোসাইটি প্ল্যাটফর্মের মাধ্যমে মাঠে ছিলেন। প্রতিদিনই প্রায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটতো, আহত নিহতের ছবি দেখা যেত। কোন মেমোরিটা আপনাকে হন্ট করে জুলাইয়ের কথা মনে আসলে? 26শে জুলাই বা এই 27শে জুলাই প্রেস ক্লাবের সামনে মায়েদের একটা সমাবেশ ছিল মুগ্ধ শহীদ হওয়ার পরে। সো ওটা তো সবার জন্য ছিল আসলে। তখন আসলে কোনো ব্যানার, আমি যেহেতু অ্যাপলিটিক্যাল বা নাগরিক সমাজ থেকে বা পেশাজীবী সমাজ থেকে জুলাই অংশ নিয়েছি, আমি আসলে যখন শহরে যেখানে কর্মসূচি ছিল আমি ওখানে অংশ নেওয়ার চেষ্টা করেছি। প্রতিদিন
কিছু না কিছু করার চেষ্টা করেছি। সো ওটারই ধারাবাহিকতায় মায়েদের একটা সমাবেশ ছিল প্রেস ক্লাবের সামনে। ওখান থেকে সভা শেষ হওয়ার পরে একটা মিছিল যাচ্ছিল। তো প্রেস ক্লাব থেকে একটু দূরে, তো আমরা যখন মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে আসছিলাম, তখন দেখলাম যে বেশ কিছু এই তখনকার পরিচিত, যেহেতু আমি নিউজ পড়তাম, আমি অনেক সাংবাদিক, এডিটর, এদের চেহারা আমার পরিচিত। তো তাদেরকে দেখলাম তারা হাসিনার পক্ষে সমাবেশ করছে। তো আপনার আপনার মানে আমার সহকর্মীরাই, চ্যানেলের সহকর্মীরাই, সিনিয়ররাই, তাই না? তো আমরা মানে আমি হাসপাতালে বা চ্যানেলে আমি কিন্তু খুব গুড রিলেশন, মানে প্রফেশনাল সম্পর্ক আমার মধ্যে ছিল। সো তখন যে আমার মধ্যে একটা তীব্র ঘৃণা কাজ করলো এই পরিচিত মুখগুলার বিরুদ্ধে, মানে আমি মিছিলে হাঁটছি আর আমি চিন্তা করছি যে এটা কিভাবে পারছে, এতগুলা ছেলে মেয়ে ইনজুর্ড এবং মারা যাচ্ছে, শহীদ হচ্ছে। তখন কিন্তু 26 তারিখ মানে তো তখন অনেকেই কিন্তু শহীদ হয়ে গেছে। সো তাদের মধ্যে এই বোধটা আসছে না, এবং তাদের কি পরিমাণ লিমিটেশন যে তারা প্রেস ক্লাবের সামনে এই এতগুলা মৃত্যুর পরও বসে তারা হাসিনার পক্ষে বয়ান তুলছে। সো অনেকগুলা স্মৃতি আছে এখনও, আসলে জিজ্ঞেস করার সাথে সাথে অনেকগুলা মনে পড়ে না, বাট এটা আমাকে আসলে অনেক মানে কি বলবো, ক্ষুব্ধ করেছিল। ৩৬ জুলাইয়ের একেবারে শেষ দিকে 2 আগস্ট শহীদ মিনারের দ্রোহযাত্রা হয়। তারপর 3 আগস্ট মানুষের মিছিল ছিল, যেখানে নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দেন। এই যে রাস্তায় অসংখ্য মানুষের মিছিল, সে সময় আপনার অনুভূতিটা কী কাজ করছিল? মানুষের যে স্বতঃস্ফূর্ত আগমন শহীদ মিনারে, মানে আপনার কাছে মনে হবে যে আমরা কোনোখানে, মানে সবাই আপনার পরিচিত, সব অপরিচিত মানুষও আপনার পরিচিত লাগছে। ওই অনুভূতিটা আসলে মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। যাকেই দেখছি, যার সাথে আই কন্ট্যাক্ট হচ্ছে, তার সাথেই যেন এনার্জিটা, মানে স্পিরিটটা এক্সচেঞ্জ হচ্ছে। সো এটা মানে এটা একটা আসলে আপনি যেরকম বলছিলেন অভূতপূর্ব একটা সময়, এবং প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের সাথে কানেক্টেড। তখন কিন্তু এখন যেরকম অনেক বর্গ, অনেক বিভাজন দেখা যায়, ওই দিন শহীদ মিনারে প্রত্যেকটা মানুষ এক ছিল। মানে এই এক হওয়ার জিনিসটা যে অনুভব করা, যে আমার এখানে আমরা যারা আছি আমরা সবাই একই কারণে, একই স্পিরিটে আমরা ওখানে আছি। সো এই জিনিসটা অনুভব করাটাই অনেকটা মানে এটা সারা জীবনের একটা স্মৃতি। আরেকটা হচ্ছে শহীদ মিনারে আমার খুব কাছের বন্ধু মানজুর আল মতিন, পুরা জুলাইয়ে আসলে মানজুরের একটা বড় অনুপ্রেরণা আমার বা আমার পরিবারেরকে জুলাইয়ে রাস্তায় নামার পেছনে ছিল। যদিও এখন সে সক্রিয় না, কিন্তু তার একটা বড় অবদান কিন্তু ছিল। শুধু আমার পরিবার না, অনেক পরিবারকে সে কিন্তু নিজে গিয়ে গিয়ে জুলাইয়ের পক্ষে সে এনকারেজ করেছে। আমরা তখন অনেক বিবৃতি দিয়েছিলাম। সো মানজুর ৩রা আগস্ট একটা বক্তব্য দিয়েছিলেন শহীদ মিনারে। অনেক ভিড়ের জন্য আমি অত দূরে যেতে, মানে তার কাছে যেতে পারছিলাম না, কিন্তু খুব কাছ থেকেই তার বক্তব্য শুনছিলাম। সো সে আমার প্রায় 12-13 বছরের পুরনো বন্ধু, কিন্তু ওই সময় মানে এরকম একটা শান্তশিষ্ট মানুষকে এত বজ্র কণ্ঠে, একটা একদম সাধারণ একটা মানুষ থেকে সে বজ্র কণ্ঠে যেভাবে বক্তৃতা দিচ্ছিল এবং মানুষকে কানেক্ট করছিল, ওই মুহূর্তগুলো আসলেই সারা জীবন মনে থাকার মতো। এবং প্রত্যেকটা মানুষ তার কথার সাথে কিন্তু কানেক্ট হচ্ছিল। আমরা তো ওই শহীদ মিনারে ছাত্র নেতাদের বক্তব্য অহরহ দেখি, তার বক্তব্যটাও বেশ তাৎপর্যপূর্ণ ছিল ওই সময়টাতে। 3 আগস্ট শহীদ মিনার থেকে এক দফা ঘোষণার পর একটা আলোচনা আছে যে তখন থেকে একটা নাগরিক কমিটি গঠনের আলোচনা চলছিল। এই এপিসোডটা সাধারণত আলোচনা আসে না, যদি একটু বলতেন এই যে নাগরিক কমিটি গঠনের প্রক্রিয়াটা। 5 আগস্টের আগে যে কয়েকজন ছাত্র নেতার সাথে আমাদের যোগাযোগ হয়েছিল, বা যারা ওই সময় সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন, শুধু ঢাকায় না ঢাকার বাইরেও যাদের সাথে যোগাযোগ হয়েছিল, তো এটা ঠিক 3 আগস্ট রাতে, মানে দিবাগত রাতে একটা প্ল্যান ছিল যে একটা ছাত্রদের এবং নাগরিকদের সমন্বয়ে একটা নাগরিক কমিটি বা এর ধরনের একটা কোয়ালিশন কিছু করার জন্য। আগালো না। এটা এটা আমার কাছে মনে হয় যে ছাত্ররা তখন ওই মুহূর্তটাতে অনেকজন তাদেরকে পরামর্শ দিচ্ছিল।
অনেকজনের সাথে তারা কানেক্টেড ছিল, অনেকজন বলতে অনেক গুরুত্বপূর্ণ বর্গের সাথে তারা কানেক্টেড ছিল। এই গত বছরের তুলনায় আমার মনে হয় এই বছর অনেকগুলা গল্প আমরা নতুন শুনেছি, বা মানে নতুন প্রকাশ্যে শুনেছি পাবলিকলি। সো তাদের কথাবার্তায় কিন্তু বোঝা যায় যে তারা কার কার সাথে যোগাযোগে ছিলেন, কার কথা, কোন জিনিসটা ভুল হয়েছে, কোন জিনিসটা সঠিক হয়েছে, বা এটা আরও ভালো হতে পারত। সো অনেকগুলা মত যখন একসাথে আসে তখন তো হেরফের হয়। তারা মনে করেছে এটা হলে ভালো হবে বা ওটা হলে ভালো হবে। সো এইসব অনেকগুলা মত বিরোধের প্রেক্ষিতে মনে হয় এটা আর হয় নাই। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা এখন দেখি, তাই না, যে ক্রেডিট, মানে কে কার থেকে আসলে ইম্পর্টেন্ট হবে, কোন জায়গায় ক্রেডিটটা ছুটে যাবে। তো আমার কাছে মনে হয় ব্যাক অফ দ্য মাইন্ড অনেকের মনে এটা কাজ করে যে ক্রেডিটটা আবার কোনো দিকে চলে না যায়, হাতছাড়া না হয়ে যায়। কেউ তো ক্রেডিট হাতছাড়া করতে চায় না, তাই না? এটা তো একটা সহজ প্রবৃত্তি মানুষের। তো এটাও একটা কাজ করেছে যে এর থেকে আবার এ বেশি না পপুলার হয়ে যায়, হ্যাঁ, এর কাছ থেকে এ না বেশি জন মানে ক্ষমতার অংশটা চলে যায়। সো এগুলোও কাজ করেছে। 5 আগস্টের পরে একটা ইন্টারিম গভর্নমেন্ট হলো, তারপরে কয়েক মাসের মধ্যে একটা নাগরিক কমিটি হলো, সেখানে আসলেন। নাগরিক কমিটি গঠন প্রক্রিয়াটা কি অর্গানিক ছিল, নাকি এটা কিউরেটেড বা সিন্ডিকেটেড, বা এটা বলা হয় যে টিএসসি বাই ব্রাদার কোরাম? আপনি এটা কীভাবে দেখেন একটু 2 বছর পর পেরিয়ে এসে? এখন যখন ফিরে তাকাই আমার কাছে মনে হয় যে ওখানে একটা গোষ্ঠীর বা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি বা ডাকসু কেন্দ্রিক, মানে ডাকসুতেই কিন্তু এই ইন্টারভিউগুলো হতো আর কি, যারা নাগরিক কমিটিতে যুক্ত হতে চায়। সো তাদের সংখ্যাটাই বেশি ছিল, কিন্তু এমন না যে তারা অযোগ্য ছিল। আমার মতে আসলে প্রত্যেকেরই স্টেক ছিল, প্রত্যেকেরই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ছিল। দেখেন, নাগরিক কমিটি হওয়ার পর থেকে এখন পর্যন্ত 5th আগস্ট পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থান নেতৃত্ব দিয়ে সফল করা একটা জিনিস। এর পরের কিন্তু আরেকটা জার্নি আছে এখানে, কিন্তু এর পরের একটা, আমি যদি খুব সহজ ভাষায় বলি, পারফরমেন্সেরও একটা ব্যাপার আছে, সিনসিয়ারিটির একটা ব্যাপার আছে। অনেকে দেখা গেছে যে 5th আগস্টের আগে যে অবদান রেখেছে তারা মনে করেছে যে বাই ডিফল্ট আমি এখন নেতা হতে পারি, কিন্তু সেটা তো বাংলাদেশের জন্য, সেটার জন্য একটা পারফরমেন্স দরকার। হ্যাঁ, আপনি বাংলাদেশের জন্য কিন্তু যখন আপনি চিন্তা করবেন তখন একটা বর্গকে বাদ দিয়ে কিন্তু আপনার সবাইকে কানেক্ট করতে হবে। এটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে আপনি ক্যাম্পাসে খুব ভালো রাজনীতি করেছেন বা নির্যাতন সহ্য করেছেন বা অনেক ফ্যাসিবাদ বিরোধী আপনার অনেক অ্যাক্টিভিজম আছে, এটার মানে না যে আপনি জাতীয় পর্যায়েও নেতৃত্বে ভালো করবেন। আবার অনেকে দেখা গেছে যে কোনোটা না করে হয়তো 5th আগস্ট পরবর্তী সময়ে খুবই প্রো পিপল ভূমিকা রাখতে পেরেছে, সিনসিয়ারিটি দেখিয়েছে, হার্ডওয়ার্ক দেখিয়ে মানে একটা কনসিস্টেন্সি ধরে রেখে কিন্তু জাতীয় পর্যায়ে ভালো করেছে। সো আমি বলবো না যে নাগরিক কমিটি, হ্যাঁ একটা গোষ্ঠীর সংখ্যা বেশি ছিল কিন্তু তাদের মধ্যে যোগ্যতাও ছিল। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে, পথ চলতে চলতে আমার কাছে মনে হয়েছে যে যোগ্যতা অনুযায়ী যদি আমরা বিভিন্ন বর্গ থেকে মানুষকে কানেক্ট করতে পারতাম। দেখেন, অনেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলে যে ওখান থেকে কানেক্ট হয় নাই। এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা রাখতে পারি না, এটা আমাদের একটা ব্যর্থতা। আরেকটা জিনিস হচ্ছে ওখানে কিন্তু কখনো ছাত্র রাজনীতি হয় না, তাদের একটা সাংগঠনিক বা নেতৃত্বের কিন্তু বিষয় নাই। প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা নিজেরাই বলে যে কোটার সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না, পরে গিয়ে আবু সাইদের মৃত্যুর পর তারা যুক্ত হয়েছে। এখন তারা একটা বিশাল রোল প্লে করেছে আপনার গণ অভ্যুত্থানে। সো এখন ঢাকার বা টিএসসি কেন্দ্রিক ছেলেরা যদি মনে করে যে এটার শুরু করেছি আমরা, না হলে তো আপনারা আসতে পারতেন না, আমাদের 10 বছরের ফ্যাসিবাদ বিরোধী ক্যাম্পাসে লড়াই সংগ্রাম আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ও আগে রাজনীতি না করলেও ওকে আপনার যুক্ত করতে হবে, কারণ বাংলাদেশটা বিভিন্ন মোমেন্টে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো আপনার ওই মানদণ্ডটা কি হবে জাতীয় পর্যায়ে রাজনীতি করার জন্য বা ফেস হওয়ার জন্য, যেটা কমন ওয়ার্ড, ফেস হওয়ার জন্য, এটা আপনাকে নিজের গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে গিয়ে
সংকীর্ণতার ঊর্ধ্বে গিয়ে কিন্তু তাদেরকে ইনক্লুড করতে হবে। সো আমার মনে হয় নাগরিক কমিটি যখন হয় সেটা মোটামুটি তখন এই জিনিসগুলো কানেক্ট করতে পেরেছে, কিন্তু পরবর্তীতে এটা আরও ন্যারো হয়েছে। 2025-এর ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাত্রা শুরু হলো। আপনি এই পার্টির শীর্ষ নেতৃত্বের একজন। আপনি কিভাবে এই রাজনৈতিক দলের সাথে যুক্ত হলেন, কেন যুক্ত হলেন? আমার যেহেতু ওই যে আপনি যেটা বললেন না, 5th আগস্টের আগে ছাত্র দের সাথে, ছাত্র নেতাদের সাথে, নেত্রীদের সাথে মোটামুটি আমাদের একটা কানেকশন ছিল এবং পুরা জুলাই জুড়েই আমি সক্রিয় ছিলাম। সো দেখা যায় যে এই আপনার নেতৃত্বের জিনিসটা কখন আসে, যখন আপনি একটা কথা বলেন ওটার পিছনে জনসমর্থন তৈরি হয়। এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলে আমি মনে করি। সো আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আমাকে মানে একটা রাজনীতিতে আসার পিছনে আসলে কাজ, মানে আমি একটা কথা বলছি, এটা নিয়ে যদি আলোচনা না হয়, সমর্থন না হয়, তাহলে তার মানে তো আমি কোনো ইফেক্ট ফেলছি না বা ইম্প্যাক্ট ফেলছি না। সো এটা আমি কিন্তু দেখেছি জাতীয় নাগরিক কমিটিতে আসার পরে, তো আরও বেশি দেখেছি। এটা একটা। আরেকটা হচ্ছে একে তো একেবারেই এখানে আমাদের, আমি যেটা শুরুতে বলছিলাম, এখানে কিন্তু এরকম কাউকে দেখা যায় না, বিশেষ করে নারীদের অবস্থা তো আরও কম। যারা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়েন, ছাত্র সংগঠনগুলোর সাথে শুরু থেকে জড়িত থাকেন, তারাই কিন্তু পরবর্তীতে রাজনীতিতে আসে। কিন্তু জুলাইটা যেহেতু একটা অন্যরকম মাইলফলক আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বা পুরো ইতিহাসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মতো নাগরিক সমাজ থেকে, পেশাজীবীদের সমাজ থেকে ইট ডিমান্ডস যে এই ধরনের মানুষগুলাকেও আপনারা নিয়ে আসেন। সো এটা দুই দিক থেকেই ম্যাচ করেছে। তারাও মনে করেছে আমাদের মতো মানুষদেরকে দরকার, আমারও মনে হয়েছে যে আমার এখানে কন্ট্রিবিউট করার অনেক জায়গা আছে এবং আমি করতে পারছি। আমরা অভ্যুত্থানের সময় এবং অভ্যুত্থানের পর জাতীয় নাগরিক পার্টি গঠন, তার আগে নাগরিক কমিটি গঠনের প্রক্রিয়ায় এক ঝাঁক নারী নেতৃত্বকে দেখলাম, কিন্তু নির্বাচনের আগে দেখা গেলো যে সেই নারীরা পিছিয়ে আসলো। এখানে কি কোনো ফাটল ধরলো নাকি ইগুর দ্বন্দ্ব ছিল কোনো? শুধু নারীদের না, পুরাই এক ঝাঁক তরুণ নেতৃত্বকে ওপিনিয়ন ম্যাটার করে। এটা ওই মুহূর্তে বাংলাদেশের জন্য একটা অসাধারণ প্রাপ্তি ছিল, বাংলাদেশের সব মানুষের জন্য। মানে বাংলাদেশের মানুষ তার সকল আস্থা বিশ্বাস এদের উপর পুরো একদম দিয়ে দিয়েছে। সো এটার ওজন অনেক বেশি এবং এটা এই পুঁজিটা একটা অন্যতম মূল্যবান পুঁজি বলে আমি মনে করি। তাহলে আমি এটা জামাতের সাথে জোট করে আমি কেন এই পুঁজিটা হারাবো? মানে আমি তখন দেখেছি যে আমার কোনটা বেশি জরুরি। এমন তো না যে জুলাইয়ে অংশগ্রহণ করলাম, নাগরিক কমিটিতে আসলাম, একটা জাতীয় নেতা হয়ে গেলাম, ফেস হয়ে গেলাম, শেষ না। এটা তো আমি যখন আসছি তার মানে আমার প্ল্যানটা দীর্ঘমেয়াদী। আমি দীর্ঘমেয়াদে মানুষের জনসমর্থন নিয়ে টিকে থাকার চেষ্টা করব। তাহলে আমার কোন পুঁজিটা আমার বেশি দরকার? আমার কি মানে জামাতের সাথে ইমিডিয়েটলি জোট করে আমি এখানে যাওয়াটা আমার দরকার, নাকি আমি স্যাক্রিফাইস করে আমার এই পুঁজিটা ধরে রাখা দরকার? আমি এটাকে বেশি গুরুত্ব দিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে, জামাতের সাথে জোটে যাওয়ার বিষয়টা যদি আগে থেকে হতো, আমাকে নমিনেশন দেওয়ার আগে থেকে, আমাকে বলতে 125 জনকে যে আমরা নমিনেশন দিলাম, আমরা রিক্সা চালককে তখন নমিনেশন দিলাম, আমরা সবাইকে বললাম যে হচ্ছে আমরা স্বতন্ত্রভাবে একটা থার্ড ব্যালট বক্স হয়ে আমরা ইলেকশন করব। তাহলে এখান থেকে আমরা ড্রাস্টিক্যালি সরে আসলাম 24-25 ডিসেম্বর 2025 সালে। তাহলে এই প্রতারণাটা আমি নিতে চাই নাই আমার কাঁধে। হ্যাঁ, ওদের কারোর সাথে কিন্তু আমার কোনো গ্রাজ নাই, এনসিপির কারো প্রতি কোনো গ্রাজ নাই, ব্যক্তি পর্যায়ে তো একেবারেই নাই। আপনি অল্টারনেটিভস নামক একটি পলিটিক্যাল প্ল্যাটফর্মে যুক্ত হলেন। অল্টারনেটিভস আসলে কি কাজ করে, সেখানে আপনার ভূমিকাটা কি? এটা ওই যেটা আমরা আসলে জুলাইয়ের পরে মানুষ আশা করেছিল যে একটা নতুন শক্তি জুলাই থেকে একটা রাজনৈতিক শক্তি বের হবে। আমরা অল্টারনেটিভসে সেই কাজটাই করছি। আমি যখন পদত্যাগ করি, আমার মতো যারা সমমনা ছিল, আমরা ভেবেছি যে আমরা সংগঠিত হই, ছোট আকারে হলেও আমরা সংগঠিত হই। সো আমরা কিন্তু এখনও সংগঠিত হচ্ছি এবং একজন সংগঠক হিসেবে আমি বা আমার সাথে যারা আছেন, আমরা সবাই কিন্তু
পুরো বাংলাদেশে যেসব মানুষের কাছে আমরা যেতেই পারি নাই তাদের কাছে আমরা যাচ্ছি, সে সকল তরুণদের কাছে যাচ্ছি এবং প্রত্যেকটা জেলা থেকে আমরা সে ধরনের মানুষকে সংগঠন করছি। আমাদেরকে কিন্তু নেক্সট 15 থেকে 20 বছরের একটা আমরা কোথায় দেখতে চাই নিজেদেরকে সেটা ঠিক করতে হবে। সো ওইটাকে আমরা এইম রেখে আমরা আমাদের সংগঠনটাকে গুছাচ্ছি। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। জুলাইয়ের প্রত্যাশার বাংলাদেশের রূপটা আপনার কাছে কেমন ছিল, যেহেতু আপনি মাঠে ছিলেন, তারপর নাগরিক কমিটি, এনসিবি, আমরা 2 বছর পেরিয়ে আমরা কতটুকু অর্জন করলাম এবং আমরা কতটুকু বাকি রয়ে গেল, সামনে কি প্ল্যান? পুরাটাই বাকি রয়ে গেছে। আমি মনে করি যে এই জুলাই থেকে একটা নতুন রাজনৈতিক শক্তি সলিড, যেটা ধর্মভিত্তিক হবে না, যেটা কোনো ধরনের গোষ্ঠীভিত্তিক হবে না, এটা আমার কাছে অন্যতম বড় ব্যর্থতা লাগে যে জুলাই থেকে একটা সংগঠন বের হয় না। এটা আমার কাছে, এটা যদি ঠিক থাকতো তাহলে বাকি সব কিছু কিন্তু আমরা লড়াই করে জিতে ফেলতে পারতাম। বিশেষ করে বিএনপির এখন যে অবস্থা, হ্যাঁ তাই না, যে যেভাবে তারা পুরনো প্রথার দিকে হাঁটছে, সো ওইটা না থাকার কারণেই কিন্তু গণভোট তারা বাতিল করতে সক্ষম হয়েছে। কারণ এটার বিপরীতে আমরা বিচ্ছিন্ন, আমরা বিভাজিত, আমাদের কোনো সংগঠিত আওয়াজ নাই, রাইট? সো আমার কাছে মনে হয় যে এটা অন্যতম ব্যর্থতা, জুলাই একটা সংগঠন, একটা স্বতন্ত্র সংগঠন দাঁড় করাতে পারে নাই তরুণদের। আরেকটা হচ্ছে পুরনোদের তো এই ব্যর্থতা আছে, পুরনোর দিকে, পিছন দিকে হাঁটা। আমি বলছি না যে সংবিধানটা সংস্কার হলে সব কিছু ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে বা রিফর্মগুলো হলে বাংলাদেশ একদম একটা ভেস্তের নগর হয়ে যাবে, এরকম না। কিন্তু আমরা সূচনাটা করতে পারি নাই। আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কে প্রধান হবে এই মতে, যেটা বাংলাদেশের রাজনৈতিক সংকটের অন্যতম মূল কারণ বলে আমরা মনে করি, যে শান্তিপূর্ণ পাওয়ার ট্রানজিশন, যে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ, ওইটাকে আমরা ফিক্স করতে পারি নাই, ন্যূনতম এটা করতে পারি নাই। যেটা আপনি বললেন যে একঝাঁক নতুন নেতৃত্ব কিন্তু বাংলাদেশে এসেছে। সো আমি মনে করি যে এইদের মধ্যে একটা ন্যূনতম ঐক্যের জায়গা গড়ে উঠবে, যেটা বাংলাদেশকে একটা নতুন গার্ডিয়ান দিতে হেল্প করবে, নতুনভাবে সংগঠিত হতে হেল্প করবে। আরেকটা হচ্ছে, যেভাবেই হোক আমরা নির্বাচনে ফিরেছি, যেভাবেই হোক সেটা, আমাদের মানুষ ভোট দিয়েছে, আমরা একটা সংসদ পেয়েছি, বিরোধী দল সরকারি দলের মধ্যে অ্যালাইনমেন্ট দেখলেও আমরা যতই বলি একটা সাজানো গোছানো সংসার সরকারি বিরোধী দলের, তারপরও হয়েছে। তো আপনি 2040-45 সালে গিয়ে যখন 24-এর দিকে ফিরে তাকাবেন, তখন বলবে যে এতগুলা মেয়ে সংসদে আসছে, কথা বলছে রাজনীতি নিয়ে, সংসদে আসা লাগবে না, কথা বলছে রাজনীতি নিয়ে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে এবং রাজনীতির দিকে ঝুঁকছে। এটা ওই জুলাইয়ের কারণে আসলে হয়েছে, জুলাইয়ের পরে। এটা আমার একটা অবজারভেশন বা আমার একটা অ্যানালাইসিস আমি মনে করি। সো এখন একটু বিক্ষিপ্ত মনে হলেও আমার কাছে মনে হয় না ভবিষ্যৎ এটা হবে। এবং আমি গতকালই একজন ইউনিভার্সিটির টিচারের সাথে একটা টক শোতে ছিলাম, উনি আমার কো গেস্ট, উনি বলছিলেন যে ওনার স্টুডেন্টদের মধ্যে একটা ডিবেট করেছে ক্লাসে। তো ডিবেটটা ছিল, টপিকটা ছিল যে রাষ্ট্রপতি অপসারণ, চুপ্পুকে অপসারণ ঠিক না বেঠিক। সো এত প্রাণবন্ত ডিবেট হয়েছে যে দুই পক্ষ মোটামুটি তেড়ে আসছিল এরকম। এটা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তাহলে এই জিনিসগুলা কিন্তু চেঞ্জ, আমি বুঝাতে পারছি, এগুলা কিন্তু সমাজের স্তরে স্তরে চেঞ্জ হচ্ছে, আসলে আন্ডু হচ্ছে গত 20 বছরে 17 বছরের জিনিসগুলো। সো এগুলো পজিটিভ। তাজনুমা জাবিন যেমনটা বলছিলেন, জুলাইয়ের প্রত্যাশার বাংলাদেশে নারীরা আরও প্রোঅ্যাক্টিভভাবে রাজনীতি, সমাজ, এই জায়গাগুলোতে ইনভলভ হচ্ছে। আমরা একটা গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছি, আমরা একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট পেয়েছি, আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি। একই সঙ্গে আমরা বৈষম্যমুক্ত এবং রাষ্ট্র সংস্কারের যে আলাপগুলো ছিল, ফেসিবাদী কাঠামোর যে বিলোপের আলাপগুলো ছিল, সেই জায়গায় আমরা কিছুটা পিছিয়ে আসি। তো ফিরে দেখা জুলাইয়ে আমরা আশা করব সামনের দিনগুলোতে সেদিকেও আমরা কাঙ্ক্ষিত অগ্রগতি করব। ফিরে দেখা জুলাই অংশ নেওয়ার জন্য তাজনুমা জাবিন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।